জাহির না শুনবে। কমেন্ট কমেন্ট নিয়ে আসে নাই, দেন শেয়ার মেয়াদ দিয়ে দিন। এই ক্লিয়ার কালকে ক্লাসে কতগুলো আসছিল ভাই? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে আমার সাথে আছেন লাইভে যুক্ত আছেন অনেকেই, পাশাপাশি অনেকে যুক্ত আছেন আমার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সকলকে জানাচ্ছি অভিনন্দন। যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আহ, পাশাপাশি কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার সাথে যুক্ত আছেন জান্নাতুন নাইমা, ওয়ালাইকুম সালাম। তুষার আহমেদ ইমন, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাদেরকে। তো অনুরোধ থাকবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন, এবং আজকের লাইভ ক্লাসটি আপনার টাইমলাইনে শেয়ার দিবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন অনেকে, একজন কমেন্ট করেছেন। যারা আমার সাথে গ্রুপে যুক্ত আছেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানালে ভালো হয়। ওকে, মিরপুর থেকে, বরিশাল থেকে, ফাইন। সুনামগঞ্জ, ধন্যবাদ। ত্রয়ীপাল মনি, ঢাকা থেকে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখেন, আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। সাধারণ জ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট বা আলোচিত কিছু টপিক থাকে, ক্লাসিক টপিক। গোলাম রব্বানি, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। একদমই আলোচিত কিছু টপিক থাকে না, সেটা হচ্ছে রিসেন্ট বলবো না, বলবো সেই টপিকগুলো হচ্ছে ক্লাসিক বাট খুব বেশি আলোচিত। লন্ডন থেকে যুক্ত হয়েছেন কে একজন, তো লন্ডন থেকে যিনি যুক্ত হয়েছেন আপনাকে ধন্যবাদ। জামিল, চট্টগ্রাম থেকে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সাফা, ওয়ালাইকুম সালাম, অভিনন্দন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো যে কথাটা বলছিলাম, সব সময় যে আসলে আমি কিংবা আমরা রিসেন্ট ইস্যুস থেকে পড়বো তা না। অনেক সময় কিছু ক্লাসিক টপিক থাকে যেগুলো হচ্ছে খুব বেশি আলোচিত, খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সেই টপিকগুলো আজকে আমরা একটু দেখব, আসলে এই টপিকগুলো কারা বা এই বিষয়ে আমি কিভাবে পড়বো।
তাহলে আলোচনা শুরু করলাম। আপনারা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে, which is the largest economy in the world by GDP? আমরা এখানে is বলবো না, আমরা বলবো এখানে has. Which has, typing mistake, which has the largest economy in the world by GDP? GDP তে কোন দেশের সবচেয়ে বেশি কিংবা বৃহত্তম জিডিপির দিক থেকে শীর্ষ দেশ কোনটি? এবি মমিন ভাই, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আনিকা নূর, ওয়ালাইকুম সালাম, অভিনন্দন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে কথাটা বলছিলাম, প্রশ্নটা হচ্ছে হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড বাই জিডিপি? জিডিপির দিক থেকে কোন দেশের সবচেয়ে বড় অর্থনীতি রয়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে। এখানে 4টা অপশন রয়েছে, ইউএসএ, চীন, জার্মানি, জাপান। দেখুন, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আমি এখানে যে প্রশ্নগুলো দাঁড় করাই, যে প্রশ্নগুলো আমি ডিসপ্লে করি, প্রত্যেকটা প্রশ্নে একাধিক অপশন থাকে। তো প্রত্যেকটা অপশন মানে হচ্ছে একটা টপিক। একটা অপশন এর মানে এই নয় জাস্ট একটা বিষয় ইনফরমেশন। আমি বলবো একটা অপশন মানে হচ্ছে একটা প্রশ্ন, একটা অপশন মানে হচ্ছে একটা প্রশ্ন, একটা অপশন মানে হচ্ছে একটা টপিক। তাহলে আপনি বলতে পারেন এখানে যে আমি 4টা অপশন দিয়েছি, 4টা দেশের নাম লিখেছি, 4টা দেশের নামই হচ্ছে আপনার আগামীর যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেশ। এই দেশ সম্পর্কে আপনাকে পড়তে হবে, এই দেশের সাথে আলোচিত কোনো বিষয় থাকলে সেগুলো জানতে হবে। তো এখানে আনসার কি হবে আপনার একটু বলুন তো। আমার সাথে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অনেকে আনসার করে ফেলেছেন, ধন্যবাদ। যারা ফেসবুকে যুক্ত আছেন আমার সাথে লাইভে, যদি আপনার জানা থাকে তাহলে আপনি চাইলে আনসারটা করতে পারেন। যদি আপনাদের জানা থাকে তাহলে আনসারটা করতে পারেন। কি হবে বলুন তো, আনসার কি হবে? দেখুন, বিশ্ব অর্থনীতিতে জিডিপির দিক থেকে শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ। তাহলে আমরা বলতে পারি আনসার হচ্ছে ইউএসএ। এখন বাকি অপশনগুলো কেন রাখা হয়েছে সেটাও আমাদের জানতে হবে। বিশ্ব অর্থনীতিতে জিডিপির দিক থেকে দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে চীন, জার্মানি হচ্ছে তৃতীয় শীর্ষ দেশ, জাপান পঞ্চম শীর্ষ দেশ। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে চতুর্থ শীর্ষ দেশ কোনটি? স্বর্ণা ভট্টাচার্য, নমস্কার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইউএসএ যদি অর্থনীতিতে মানে জিডিপির দিক থেকে শীর্ষ অর্থনীতির দেশ হয়, চীন যদি দ্বিতীয় হয়, জার্মানি তৃতীয়, জাপান পঞ্চম, তাহলে প্রশ্নটা হচ্ছে চতুর্থ বৃহত্তম দেশ কোনটি? চতুর্থ বৃহত্তম দেশ কোনটি হবে বলুন তো। মিতা আনসার করেছেন ইউএসএ, ফাইন। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে জিডিপির দিক থেকে, জিডিপিতে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ কোনটি? ভারত, হ্যাঁ। এখানে আমার সাথে যারা গ্রুপে যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে আনসার করেছেন, ফাইন, অসাধারণ, আপনারা খুব দ্রুত আনসার করে যাচ্ছেন, খুবই ভালো লাগছে। আপনাদের রেসপন্স মানে হচ্ছে আপনারা যথেষ্ট ডেডিকেটেড এবং খুব এগারলি আনসার করতেছেন। আমি নিশ্চিত যে আপনারা আসলে ডেডিকেটেড স্টুডেন্ট। ইন্ডিয়া হচ্ছে চতুর্থ বৃহত্তম দেশ, জিডিপির দিক থেকে চতুর্থ বৃহত্তম দেশ হচ্ছে ইন্ডিয়া। এই 5টা দেশ, এখানে এই 5টা দেশ সম্পর্কে আমরা জিডিপির দিক থেকে একটা ইনফরমেশন জেনেছি, কিন্তু আমি বলবো আপনাদের আগামীর যে কোনো পরীক্ষার জন্য এই দেশগুলো হচ্ছে ক্লাসিক কান্ট্রি। মানে ক্লাসিক কান্ট্রি বলা হয় জন্য এই দেশগুলো যে সবসময় আলোচিত থাকতে হবে ব্যাপারটা এমন না, এরা আসলে সবসময় এমনিতেই আলোচিত থাকে। আপনি ইউএসএ বলুন, চীন, জার্মানি, জাপান, ভারত, এরা সবসময় আলোচিত এবং বিশ্বের ম্যাক্সিমাম ইস্যুস এদের সাথে জড়িত। যেহেতু ম্যাক্সিমাম ইস্যুস গুলো এদের সাথে জড়িত, তাহলে এই দেশগুলো পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ক্লিয়ার। তাহলে আমি পরবর্তী আলোচনায় যাই, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, যে কথাটা আমি স্কিপ করেছি বা বলা হয়নি সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নের টপিকটা কি হতে পারে? মানে আপনি তো একটা প্রশ্ন করলেন,
প্রশ্ন সম্পর্কে কিছু ইনফরমেশন জানলেন। এখন আপনাকে আমি এখানে 20টা প্রশ্ন পড়াবো, আপনাকে মাথায় রাখতে হবে 20টা প্রশ্ন মানে হচ্ছে একাধিক টপিক। তো এখানে প্রথম প্রশ্নের যদি আপনি টপিক জানতে চান তাহলে আমরা বলবো গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমি, বিশ্ব অর্থনীতি। আপনাকে যে কোনো চাকরির পরীক্ষার জন্য গ্লোবাল ইকোনমি পড়তে হবে, বিশ্ব অর্থনীতি পড়তে হবে। এই বিশ্ব অর্থনীতি একটা ক্ষুদ্রতম পার্ট আমি পড়িয়েছি আপনাদের, যে জিডিপিতে, অর্থনীতিতে শীর্ষ 5টি দেশ পড়িয়েছি। তাহলে চলুন আবার আমরা আগামী প্রশ্নটা দেখি। নাম্বার 2, হুইচ ইজ মেইনলি রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। আমাদের বিশ্বে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই উষ্ণতা বৃদ্ধিতে কোন ফ্যাক্টরটি সবচেয়ে বেশি দায়ী, মানে কোন বিষয়টি এখানে সবচেয়ে বেশি দায়ী। সিএফসি এর মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ওজোন। কোনটা বলেন তো, আনসার কোনটা হবে? আমরা এখানে সঠিক আনসার হিসেবে কোনটা নিব? বিশ্বে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি দায়ী হবে? সিএফসি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ওজোন। জাসিরুল ইসলাম রিয়াদ, সিএফসি। ওকে, একটু ট্রাই করুন তো আপনারা। আমার সাথে যারা গ্রুপে আছেন অনেকেই আনসার করেছেন, ধন্যবাদ। কেউ কেউ সিএফসি লিখেছেন, কেউ কেউ কার্বন ডাই অক্সাইড লিখেছেন। রিক্তা আক্তার, ওয়ালাইকুম সালাম, অভিনন্দন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখুন, বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে যে ফ্যাক্টরটা সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে মূলত কার্বন ডাই অক্সাইড। অনেকে সিএফসি আনসার করেছেন, না, এটা না। বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ফ্যাক্টরটা ভূমিকা রাখছে সেটা মূলত কার্বন ডাই অক্সাইড। এখানে আনসারটা হবে কার্বন ডাই অক্সাইড। তবে কথা হচ্ছে সিএফসিরও ভূমিকা রয়েছে, তবে কার্বন ডাই অক্সাইডের তুলনায় কম। যদি কার্বন ডাই অক্সাইড না থাকে প্রশ্নের অপশনে, সেক্ষেত্রে কিন্তু আমরা সিএফসি আনসার করব। হ্যাঁ, যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইড আনসার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাইট্রোজেন আর ওজোন, এক্ষেত্রে ওজোনের স্তরটা হচ্ছে ছিদ্র হয়ে যাচ্ছে, যে কারণে সূর্যের কিরণ বা সূর্যের আলোটা বা সূর্যের যে তাপ ডিরেক্ট আমাদের পৃথিবীতে প্রবেশ করছে। তো সেক্ষেত্রে অন্যান্য কিছু আমাদের ক্লাইমেট রিলেটেড কিছু পরিবর্তন আসতেছে, তো সেটা মূলত তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে না। এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো ডিরেক্ট যদি বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে কার ভূমিকা বেশি, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যদি কোনো কারণে অপশন না থাকে সেক্ষেত্রে সিএফসি। তো আপনার প্রশ্ন হতে পারে নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নের টপিক কি হবে? আপনাকে মাথায় রাখতে, আমি যে টপিক গুলো বলি সেই টপিক গুলো আগামীর যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। আপনি যখন পরিবেশ রিলেটেড পড়াশোনা করবেন, সেক্ষেত্রে আপনি যখন গ্লোবালি পড়বেন, মানে বিশ্ব পরিবেশ পড়বেন, আপনি যখন গ্লোবালি চিন্তা করবেন পরিবেশের পাশাপাশি বাংলাদেশকে নিয়েও ভাবতে হবে। এর মানে বিশ্বের পরিবেশ রিলেটেড যে ইস্যুস গুলো রয়েছে সেগুলোও পড়তে হবে, এবং পরিবেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, বাংলাদেশের যে পরিবেশ ব্যবস্থা রয়েছে, বাংলাদেশ পরিবেশ কেন্দ্রিক বিশ্বের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর সাথে কিভাবে কাজ করছে, এর ফলে কি ফলাফল দেখা যাচ্ছে। আফটার অল, পরিবেশের সাথে বাংলাদেশ এবং বিশ্ব, এটা পড়তে হবে। এবং পরিবেশ টপিকটা, এনভায়রনমেন্ট টপিকটা ইকোনমির থেকে বেশি গুরুত্বপূর্ণ। কখনো কখনো কোনো কোনো পরীক্ষায় ওয়ার্ল্ড ইকোনমি থেকে প্রশ্ন নাও হতে পারে, বা অনেক সময় হয় না। বাট আপনি দেখবেন এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন আসে মিনিমাম। সেক্ষেত্রে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 3, মাউন্ট এভারেস্ট ইজ পার্ট অফ হুইচ মাউন্টেন রেঞ্জ। জানতে চাওয়া হয়েছে মাউন্ট এভারেস্ট কোন পর্বত শৃঙ্গের একটা অংশ। কারণ প্রত্যেক, দেখুন মাউন্ট এভারেস্টের নাম কি, এটা একটা পর্বত চূড়া। মাউন্ট এভারেস্ট কিন্তু পর্বত না, এটা হচ্ছে একটা পর্বত চূড়া। তো পর্বত চূড়া মূলত যে কোনো পর্বতের একটা অংশ হয়। যারা আমার সাথে যুক্ত আছেন, আপনারা একটু মেনশন করে আপনার ফ্রেন্ডদের আমাদের সাথে যুক্ত হওয়ার একটু সুযোগ করে দিতে পারেন। ওকে, যে কথা বলছিলাম সেটা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের পরিচয় কি? এটি হচ্ছে একটা পর্বত চূড়া।
এটা কিন্তু পর্বত না। আর যেটা পর্বত চূড়া হয় সেটি অবশ্যই কিন্তু কোনো না কোনো পর্বতের অংশ। তো সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে যে দেখুন মাউন্টেন রেঞ্জ মানে পর্বত শৃঙ্গ, কোন পর্বত শৃঙ্গের একটা অংশ, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আপনারা অলরেডি আমার সাথে যারা জুমে আছেন, আমার সাথে যারা লাইভে আছেন, অনেকেই আনসার করেছেন। জাসিরুল ইসলাম রিয়াদ হিমালয় লিখেছেন, আমার সাথে জুমে অনেকেই লিখেছেন, সাফা লিখেছেন হিমালয়, আর অনেকেই লিখেছেন, আমি নাম আর বলছি না। হ্যাঁ, এখানে আনসারটা হিমালয় হবে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে আন্দিজ, এটার পরিচয় কি? আন্দিজ হচ্ছে একটা মাউন্টেন, এটি একটা পর্বত। হিমালয় একটা পর্বত, আন্দিজও একটা পর্বত। এটি হচ্ছে লার্জেস্ট ইন সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকার বৃহত্তম পর্বতের নাম হচ্ছে আন্দিজ পর্বত। আল্পস লার্জেস্ট ইন ইউরোপ। ইউরোপ মহাদেশের বৃহত্তম পর্বতের নাম হচ্ছে আল্পস। দক্ষিণ আমেরিকার বৃহত্তম পর্বতের নাম হচ্ছে আন্দিজ পর্বত। এবং কিলিমাঞ্জারোর পরিচয় হচ্ছে লার্জেস্ট ইন আফ্রিকা। আফ্রিকা মহাদেশের বৃহত্তম পর্বত। তো দেখুন এখানে আমরা কি পড়লাম, ভিন্ন মহাদেশে বৃহত্তম পর্বতগুলো একটু পড়লাম। তাহলে আপনি বলতে পারেন এই টপিকটার নাম কি? এই টপিকটার নাম আপনি বলতে পারেন এভাবে, কিছু জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে প্রশ্ন হয় মাঝে মাঝে। জিওগ্রাফিক্যাল এরিয়া, এই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে কি থাকে? জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকে মহাসাগর, থাকে সাগর, রিভার, মাউন্টেন, পিক মানে মাউন্টেন পিক, এখানে থাকতে পারে ওয়াটারফলস, জলপ্রপাত। আবার মাঝে মাঝে প্রশ্ন হয় মরুভূমি থেকে। আমি কিছু জিওগ্রাফিক্যাল এরিয়ার নাম বলেছি। জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে যে একটা টপিক রয়েছে, সেখানে আমরা কি পড়বো বা কি পড়া উচিত? এখানে পড়া উচিত মহাসাগর, সাগর, নদী, পর্বত, পিক মানে পর্বত শৃঙ্গ, ওয়াটারফলস জলপ্রপাত, ডেজার্ট মরুভূমি। তো এই টপিকগুলো পড়লে মোটামুটি আপনার যে কোনো পরীক্ষার জন্য একটা জিওগ্রাফিক্যাল কিংবা ভৌগোলিক যে এলাকার পরিচয় থাকে, এই জায়গাটা আপনার একটা মোটামুটি একটা ভালো প্রিপারেশন মূলত হয়। যারা জুমে আছেন তারা আমার আলোচনাটা কি ক্যাচ করতে পারছেন? অনেক বেশি কি কঠিন নাকি ঠিক আছে আলোচনা? একটু বলুন তো যারা জুমে আছেন, বুঝতে পারছেন কিনা বা সব ঠিকঠাক আছে কিনা, আপনার জন্য বোধগম্য কিনা? একটু কমেন্টে লিখবেন, সাউন্ড করবেন না দয়া করে, আপনারা একটু কমেন্টে লিখেন। আর যারা আমার সাথে লাইভে আছে, যারা লাইভে আছে, এই শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে বহুত দিনের সম্পর্ক এদের, এরা সবসময় আসে আমাদের সাথে থাকে। বিশেষ করে আমি আসলে এদেরকে সবাইকে পাই সবসময়, এদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। যারা লাইভে আছেন আপনাদের প্রতি আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওকে, ঠিক আছে, জুমে যারা আছেন ধন্যবাদ আপনাদেরকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটু ধৈর্য সহকারে থাকতে হবে শেষ পর্যন্ত, তাহলে আপনি একটা ওভারঅল একটা আউটলাইন বা গাইডলাইন পাবেন যে আপনার কিভাবে পড়তে হয়। হ্যাঁ, জান্নাত স্মৃতি, জুম লিঙ্ক কোথায়? জুম লিঙ্ক কি দেওয়া হয়নি আপনাদের? অথবা এটা হতে পারে একমাত্র নতুন একটা ব্যাচ, তাদের জন্য হয়তো এই জুম লিঙ্কটা দেওয়া হয়েছে জান্নাত। হ্যাঁ, এটা একদম যারা নতুন ব্যাচ তাদেরকে দেওয়া হয়েছে এটা। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? এর মানে একটু আগে যে টপিকটা আমি বললাম জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে কিন্তু আরো একটা প্রশ্ন এখানে রাখা হয়েছে। সেটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী কোনটা, সেটা জানতে চাওয়া হয়েছে। চাইলে আপনারা আনসার করতে পারেন, আমার সাথে যারা লাইভে আছেন আনসার করতে পারেন, জুমে আছেন আপনারাও আনসার করতে পারেন।
জুমে যারা আছেন কেউ কেউ অ্যামাজন আনসার করতেছেন, আবার কেউ কেউ আনসার করেছেন নীল। ওকে, করতে থাকুন। আমরা একটা ব্যাখ্যায় চলে আসব, একটা সিদ্ধান্তে চলে আসব। আরিফ খান আনসার করেছেন 4-এর এ। যারা লাইভে আছেন দয়া করে একটু শেয়ার দিবেন, আপনার টাইমলাইনে একটু শেয়ার দেবেন, পাশাপাশি একটু আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করবেন যাতে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, দেখুন আনসারটা হবে মূলত নীল নদ। এটি হচ্ছে বিশ্বের দীর্ঘতম, এখানে জানতে চাওয়া হয়েছে লংগেস্ট, লার্জেস্ট না। যদি প্রশ্নটা করতো লার্জেস্ট, সেক্ষেত্রে আমরা আনসার করতাম অ্যামাজন। প্রশ্নটা করা হয়েছে লংগেস্ট, সেক্ষেত্রে আমরা আনসার করব নীল নদ। যেহেতু লার্জেস্ট বলা হয়েছে, আনসার কিন্তু অবশ্যই হবে, আর লার্জেস্ট বলা হলে আনসার হবে অ্যামাজন, লংগেস্ট বললে নীল। দেখুন দৈর্ঘ্য প্রস্থ উভয় দিক থেকে যেটা বড় অ্যামাজন, শুধু দৈর্ঘ্যের দিক থেকে বড় সেটা হচ্ছে নীল নদ। তো অ্যামাজনটা হচ্ছে লার্জেস্ট। এখন আপনার প্রশ্ন হতে পারে কিসের ভিত্তিতে একে লার্জেস্ট বলা হয়? একে লার্জেস্ট বলা হয় মূলত flowing the volume of water and the rapid current rate. দ্য ভলিউম অফ ওয়াটার এর মানে হচ্ছে পানির আয়তন বেশি, অ্যান্ড দ্য র্যাপিড কারেন্ট রেট এর মানে স্রোত অনেক বেশি। হ্যাঁ, যেই নদীর দৈর্ঘ্য প্রস্থে বেশি তার পানিটা বেশি থাকাটা স্বাভাবিক, এর মানে পানির আয়তন বেশি। পাশাপাশি যেখানে পানি বেশি আছে সেখানে স্রোতও বেশি থাকবে। তো আফটার অল লার্জেস্ট বললে আমরা আনসার করব অ্যামাজন, লংগেস্ট বললে আমরা আনসার করব নীল নদ। তো এই নীল নদ এটা মূলত আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা, এটা আফ্রিকা মহাদেশের 11টা দেশে অবস্থিত, 11টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে। আফ্রিকা মহাদেশের 11টা দেশের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছে। হ্যাঁ, আর অ্যামাজন এটি সাউথ আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার 8টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আবারও বলছি, নীল নদ আফ্রিকা মহাদেশের 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার 8টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবার আসুন কঙ্গো নদী, এটাকে বলা হয় ডিপেস্ট রিভার, বিশ্বের গভীরতম নদী বলা হয় কঙ্গো নদীতে। এর অবস্থান হচ্ছে সেন্ট্রাল আফ্রিকা বা মধ্য আফ্রিকা। সেন্ট্রাল আফ্রিকা, এর অবস্থানটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকা বা মধ্য আফ্রিকা। এটি হচ্ছে বিশ্বের গভীরতম নদী। এবার আসুন ইয়াংজি, বাট বাংলা এটাকে যদি উচ্চারণ করেন এর পরিচয় হচ্ছে ইয়াংসিকিয়াং। এই ইয়াংসিকিয়াং এর পরিচয় হচ্ছে এটি এশিয়া মহাদেশের বৃহত্তম নদী, লার্জেস্ট রিভার ইন এশিয়া। এশিয়া মহাদেশের বৃহত্তম নদী, যার অবস্থান হচ্ছে চীন বা চায়নাতে। আমরা এখানে 4টা নদী পড়েছি, এর মানে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া সম্পর্কে আলোচনা করেছি। আফটার অল আমরা এখানে যে অপশনগুলো পেয়েছি সেই অপশনগুলো সম্পর্কে কিন্তু কথা বলার চেষ্টা করেছি, কিছু ইনফরমেশন দিয়েছি, কিছু ইনফরমেশন দিয়ে আমরা আসলে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। Which tribe of Bangladesh traditionally lives in forest areas and practices shifting cultivation, যেটাকে বলা হয় ঝুম। দেখুন বাংলাদেশে মানে পার্বত্য অঞ্চলে বা বনাঞ্চলে একটা জাতি বাস করে বা কিছু লোক বাস করে।
তাদের কাজ হচ্ছে মূলত জুম চাষ করা। এটাকে বলা হয় রূপান্তরিত চাষ পদ্ধতি। আপনারা জানেন পাহাড় কেটে একটা যে চাষাবাদের ব্যবস্থা করা হয়, পাহাড়ের জঙ্গল কেটে, এটাকে বলা হয় জুম চাষ। এই জুম চাষ যারা করে নিঃসন্দেহে তারা কিন্তু অবশ্যই পাহাড়ি অঞ্চলেই বাস করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন জানতে চাওয়া হয়েছে এই জুম চাষের সাথে জড়িত কারা? চাকমা, মারমা, গারো, আবার অপশন ডি তে বলা হয়েছে চাকমা মারমা উভয়। আপনারা বলেন তো আনসার কি হবে? এই প্রশ্নের আনসার কি হতে পারে? রিয়াদ বলেছেন চাকমা মারমা, ওকে ফাইন। সাফা 5-এর ডি, ফাইন। আর কেউ? কেউ আবার গারো লিখেছেন, একটু দেখি। দেখুন এখানে বলা হয়েছে ওই জাতিগুলো, মানে ট্রাইব মানে ওই উপজাতিগুলো বনাঞ্চলে বাস করে, পাশাপাশি জুম চাষ করে। এটা মূলত চাকমা এবং মারমা। এরা কোথায় বাস করে? এরা বাস করে চট্টগ্রাম, চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে। চট্টগ্রাম হিল ট্র্যাক্টস, চট্টগ্রাম হিল ট্র্যাক্টস মানে হচ্ছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। হ্যাঁ, এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে কয়টা জেলা রয়েছে? 3টা। একটা হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এই 3টা জেলাকে একত্রে বলা হয় চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। তো এই অঞ্চলে যারা বাস করে তারা মূলত পাহাড়ি ও বনাঞ্চলে বাস করে, পাশাপাশি এরা কিন্তু জুম চাষের সাথে জড়িত। এবং এই অঞ্চলে বাস করে কারা? এই চাকমা এবং মারমা। তাহলে আমরা বলতে পারি আনসার কি হবে? অপশন ডি। আর গারো পাহাড়ের একটা পরিচয় আছে, এটা হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট হিল। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ও উঁচু পর্বত, যার অবস্থান হচ্ছে ময়মনসিংহ। এর অবস্থান হচ্ছে ময়মনসিংহ। গারো পাহাড় বাংলাদেশের লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট হিল, যার অবস্থান হচ্ছে ময়মনসিংহ। তো জাসিরুল ইসলাম রিয়াদ লিখেছেন খাসিয়া ও গারো মাতৃতান্ত্রিক পরিবার, বেশ ভালো, ধন্যবাদ আপনাকে। সাবরিনা মমতা সুধা আনসার করেছেন, ফাইন। আচ্ছা একটু বলুন তো, আজকে আপনাদের প্রাইমারির ফাইনাল রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্ট কি দিয়েছে? একটু আমাকে জানাবেন। যারা পরীক্ষা দিয়েছেন, যারা পরীক্ষা আর রেজাল্টের আশায় আছেন, তারা তো অবশ্যই খোঁজ খবর রাখছেন। যদি আপনার জানা থাকে একটু আমাকে জানাতে পারেন প্রাইমারির রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা দিয়েছে কিনা। যারা জুমে আছেন আপনারা আলোচনা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, যে সব ঠিকভাবে বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা বা হচ্ছে কিনা, তাহলে আমাকে বলতে পারেন যারা জুমে আছেন। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। রাতারগুল ইজ নোন অ্যাজ দ্য অনলি ইন বাংলাদেশ। রাতারগুল বাংলাদেশে একমাত্র কি বলুন তো? হ্যাঁ ঠিক আছে রিয়াদ, ধন্যবাদ আপনাকে। রাতারগুল বাংলাদেশের একমাত্র, হ্যাঁ ঠিক আছে সুধা, ধন্যবাদ। টেনশনের কিছু নেই, চেষ্টা করেছেন, চেষ্টার ফল দেওয়ার মালিক আল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ কবুল করুক আপনাদের আপনাদের চেষ্টাকে, আপনাদের পরিশ্রমকে। ওকে, যে কথা বলছিলাম সেটা হচ্ছে রাতারগুল বাংলাদেশের কেমন বন, যেটা একমাত্র বন, সেটাকে কি ডিসিডিওয়াস ফরেস্ট বলা হয়? দেখুন ডিসিডিওয়াস এর বাংলা হচ্ছে পত্রঝরা। পত্রঝরা, এটি কি বাংলাদেশের পত্রঝরা বনভূমি, মানে যেই গাছের পাতা ঝরে যায়? অপশন বি এভারগ্রিন হিল ফরেস্ট, মানে ক্রান্তীয় চিরহরিৎ বা চিরসবুজ পাহাড়ি বনাঞ্চল। চিরসবুজ
পাহাড়ি বন নাকি ম্যানগ্রোভ বন? আপনারা জানেন ম্যানগ্রোভ বন মানে হচ্ছে উপকূলীয় বন, যেটা হচ্ছে সমুদ্র ও নদীর উপকূলে জন্মে। অপশন ডি, ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট, স্বচ্ছ পানির জলাভূমির বন। এক কথায় আপনি বলতে পারেন জলাভূমির বন। দেখুন, রাতারগুল বনটা মূলত সারা বছর পানিতে ডুবে থাকে। পানিতে ডুবে থাকে, দ্যাট মিনস জলাভূমির বন। হ্যাঁ, সোয়াম্প ফরেস্ট। অনেকে আনসার করেছেন, সুধা আনসার করেছেন, জান্নাত, স্মৃতি আনসার করেছেন, মিলি। ফাইন, ধন্যবাদ আপনাদের। জুমে অনেকে আনসার করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে রাতারগুলের পরিচয়টা হচ্ছে মূলত এটি জলাভূমির বন। তো রাতারগুল বনাঞ্চলটা কোথায় অবস্থিত বলুন তো? এর অবস্থানটা হচ্ছে সিলেটে। এটিকে বলা হয় সিলেটের সুন্দরবন বলা হয়, সিলেটের অ্যামাজন বলা হয়। তো আফটার অল আমরা এটা জানবো যে এটাকে বলা হয় বাংলাদেশে একমাত্র সোয়াম্প ফরেস্ট বা জলাভূমির বন। তো ডিসিডিউয়াস ফরেস্ট বা পত্রঝরা বনভূমি, এই যে বনাঞ্চলটা, হ্যাঁ, এই বনাঞ্চলটার অবস্থান হচ্ছে মূলত 4টা বিভাগকে টাচ করে। যেমন ঢাকা বিভাগের গাজীপুর, গাজীপুর টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর এবং রংপুর, দিনাজপুর। এর মানে 5টা জেলা। পাশাপাশি রাজশাহী বিভাগের আছে নওগাঁ, ঠাকুরগাঁও। আমি আর বেশি লিখলাম না, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড়। আবার আছে রংপুর, দিনাজপুর। এর মানে 5টা বিভাগকে টাচ করে বা 5টা বিভাগে ছড়িয়ে আছে একটা বনাঞ্চল, যেই বনাঞ্চলের পাতাগুলো ঝরে যায়, ওই বনাঞ্চলকে বলা হয় ডিসিডিউয়াস ফরেস্ট অথবা পত্রঝরা বনভূমি। নাম্বার বি, এভারগ্রিন হিল ফরেস্ট, মানে এটা হচ্ছে সবসময় পাতা সবুজ থাকবে, তবে সেই সবুজ পাতাই কিন্তু ঝরে যায়। যাই হোক, এই চিরসবুজ বনাঞ্চল এটা হচ্ছে 2টা বিভাগে। একটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ। এই চিরসবুজ বনাঞ্চলেরই একটা উদাহরণ হচ্ছে রাতারগুল বন। যদি আপনার কাছে জানতে চাওয়া হয় রিটেন পরীক্ষায় যে আপনি একটা এভারগ্রিন হিল ফরেস্টের নাম লিখুন বা চিরসবুজ বনাঞ্চলের নাম লিখুন, তাহলে লিখবেন রাতারগুল বন। কিন্তু আপনাকে যদি জানতে চাওয়া হয় একটা পত্রঝরা কিংবা ডিসিডিউয়াস ফরেস্টের নাম লিখুন, তাহলে আপনি লিখবেন বরেন্দ্র বনভূমি, বরেন্দ্র বনভূমি। আপনি লিখবেন কুমিল্লার শালবন, আপনি লিখবেন মধুপুর ও ভাওয়ালের গড়। এক কথা ভাওয়াল বন আমি লিখে দিলাম। 3টা বনাঞ্চল বাংলাদেশে, হ্যাঁ, 3টা বনাঞ্চল হচ্ছে পত্রঝরা বনভূমি। যেমন আমাদের উত্তর বাংলা মানে রাজশাহী এবং রংপুরে রয়েছে বরেন্দ্র ভূমি, কুমিল্লা রয়েছে শালবন এবং টাঙ্গাইল মধুপুর এবং গাজীপুরের ভাওয়াল। এই 3টা বনাঞ্চল হচ্ছে পত্রঝরা বনভূমির উদাহরণ। এভারগ্রিন বা চিরসবুজ বনাঞ্চল হচ্ছে রাতারগুল বন। এবার আসুন ম্যানগ্রোভ ফরেস্ট, অপশন সি, মানে হচ্ছে উপকূলীয় বন। উপকূলীয় বন মানে হচ্ছে নদী ও সমুদ্র তীরবর্তী যে বনাঞ্চল, সেটাই হচ্ছে উপকূলীয় বন। তো এরকম একটা উদাহরণ দিতে পারি আমরা, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে বাংলাদেশের না বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনের পরিচয় হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, অথবা আপনি এটাও বলতে পারেন এটাকে কিন্তু বাংলাদেশের বা বাংলার ফুসফুস বলা হয় সুন্দরবনকে। আবার কখনো কখনো বলা হয়েছে এটাকে অ্যামাজনও বলা হয়। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আপনার প্রশ্ন হতে পারে এই প্রশ্নটার টপিকের নাম কি হবে। দেখুন, আগে আমরা যে প্রশ্নটা লিখেছিলাম এটা হচ্ছে জুম চাষ নিয়ে বলা হয়েছিল। আপনি বলবেন এই প্রশ্নটা 5 নাম্বার প্রশ্নের টপিক হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যেই কিন্তু জাতি, উপজাতি, আদিবাসী এরা সবাই চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে টপিক, টপিক নেম।
এখন এই প্রশ্নটার টপিকটার নাম বলতে পারেন যে জিওগ্রাফিক্যাল এরিয়া অফ বাংলাদেশ, অথবা ডিরেক্ট আপনি বাংলাদেশের বনাঞ্চল বলতে পারেন, বাংলাদেশের ফরেস্ট এরিয়া, বাংলাদেশের বনাঞ্চল বলতে পারেন। এই টপিকটার নাম, আপনাকে বাংলাদেশের বনাঞ্চল সম্পর্কে কিছু পড়াশোনা করতে হবে চাকরি পড়ার জন্য বা পড়াশোনার জন্য। একজনের জমি আমাকে সাধারণ জ্ঞানের বইয়ের সাজেশন চেয়েছেন যে কোন বইটা ভালো হবে। ঠিক আছে, আমি বলে দেব সাধারণ জ্ঞানের জন্য আপনি কি বই পড়বেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট লেজিসলেটিভ বডি অফ বাংলাদেশ, জানতে চাওয়া হয়েছে। দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট লেজিসলেটিভ বডি অফ বাংলাদেশ, বাংলাদেশের শীর্ষ আইন প্রণয়ন সংস্থা বা পরিষদ কোনটি? লেজিসলেটিভ বডি, দ্যাট মিনস আইন প্রণয়ন পরিষদ কোনটা হবে বলুন তো? বিশ্বাস সাধনা। মেনশন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের আইন প্রণয়নের শীর্ষ পরিষদ কোনটি বলুন তো? কেউ কেউ আনসার করেছেন সুপ্রিম কোর্ট, কেউ কেউ লিখেছেন ন্যাশনাল পার্লামেন্ট। স্বর্ণা ভট্টাচার্য আনসার করেছেন সুপ্রিম কোর্ট। সাবরিনা মমতা সুধা সুপ্রিম কোর্ট। কেউ কেউ ন্যাশনাল পার্লামেন্টও আনসার করেছেন। জান্নাত স্মৃতি সুপ্রিম কোর্ট। বিশ্বাস সাধনা সুপ্রিম কোর্ট। না, আপনারা ভুল করেছেন, আপনাদের আনসার ভুল হচ্ছে। দেখুন, বাংলাদেশ আইন প্রণয়ন করে একটা পরিষদ, আবার প্রণয়ন করে মানে রচনা করে, আর একটা পরিষদ হচ্ছে ওটাকে প্রয়োগ করে, আইনের প্রয়োগ মানে বিচার করে এক কথায়। এখানে বলা হচ্ছে প্রণয়ন করা। লেজিসলেটিভ বডি মানে হচ্ছে আইন প্রণয়ন সংস্থা, দ্যাট মিনস জাতীয় সংসদ। আনসারটা হবে জাতীয় সংসদ। সুপ্রিম কোর্ট মূলত আইনের ব্যবহার করে, প্রয়োগ করে, অ্যাপ্লাই করে। আর সুপ্রিম কোর্টের মেজর যে পরিচয় সেটা হচ্ছে, এটাকে বলা হয় সংবিধানের রক্ষক। সংবিধানের রক্ষক বলা হয় সুপ্রিম কোর্টকে, সংবিধানের রক্ষক বলা হয়। এটি মূলত আইনের অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে, বাট আইন প্রণয়নের সাথে জড়িত যেই প্রতিষ্ঠান সেটা হচ্ছে জাতীয় সংসদ বা ন্যাশনাল পার্লামেন্ট। বুঝতে পেরেছেন? যারা ভুল করেছেন লাইভে এবং জুমে, ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানান তো। যারা সুপ্রিম কোর্ট বলেছিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে ভুলটা কোথায় ছিল। হ্যাঁ, নাম্বার 8, হু ইজ দ্য হেড অফ গভর্নমেন্ট। আচ্ছা, আগের প্রশ্নের টপিকের নামটা হচ্ছে, আগের প্রশ্নে এই প্রশ্নের টপিকের নাম দিবেন বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভাগ। বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভাগ। দেখুন, বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভাগ তিনটা। একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ। আমি বাংলায় লিখে ফেলেছি, নর্মালি ইংলিশ লিখলে বাংলায় লেখা হয় না। বিচার বিভাগ। এই তিনটা বিভাগ হচ্ছে বাংলাদেশ সরকারের তিনটা প্রশাসনিক বিভাগ। হ্যাঁ, একজনের প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলোর মধ্যে পার্থক্য কি? সুপ্রিম কোর্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বা হাইকোর্ট ডিভিশন, একটা হচ্ছে আপিল বিভাগ, যাকে বলা হয়। তো এগুলো আপনাদের সংবিধানের ক্লাসে পড়ানো হবে। আপাতত এটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না, যেহেতু আমাদের হিউজ আলোচনা এখানে আছে। হ্যাঁ, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের টপিক বাংলাদেশ সরকার প্রশাসনিক বিভাগ।
এই বিভাগ হচ্ছে তিনটা: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো আমরা এখানে মূলত আনসারটা করব ন্যাশনাল পার্লামেন্ট। এর মানে হচ্ছে আইন বিভাগ, বাংলাদেশের আইন প্রণয়নের সাথে জড়িত আইন বিভাগ। নাম্বার 8, হু ইজ দ্য হেড অফ গভর্নমেন্ট ইন বাংলাদেশ? এটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। আপনি এটা বলতে পারেন বাংলাদেশ সরকার ব্যবস্থা। এই টপিকের নাম হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা, গভর্নমেন্ট সিস্টেম অফ বাংলাদেশ। গভর্নমেন্ট সিস্টেম অফ বাংলাদেশ জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের সরকার প্রধানকে। বলেন তো বাংলাদেশের সরকার প্রধানকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। সাবরিনা মমতা সুধা, বিচার আর নির্বাহী বিভাগ এক না। শাসন বিভাগের আরেকটা নাম হচ্ছে নির্বাহী বিভাগ। এই যে শাসন বিভাগ লিখেছি, এই শাসন বিভাগের আরেকটা নাম হচ্ছে নির্বাহী বিভাগ। এটা হচ্ছে লেজিসলেটিভ ডিভিশন, এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট অথবা ডিভিশন, এটা হচ্ছে জুডিশিয়ারি ডিভিশন বা ডিরেক্ট জুডিশিয়ারি বলতে পারেন। তাহলে শাসন বিভাগের আরেকটা নাম কিন্তু নির্বাহী বিভাগ। দুঃখিত। তো আমরা কোথায় ছিলাম? বাংলাদেশের সরকার ব্যবস্থা। এখানে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের সরকার প্রধানকে। আপনারা অনেকে আনসার করে ফেলেছেন। আনিকা নূর প্রেসিডেন্ট, স্বর্ণা ভট্টাচার্য প্রেসিডেন্ট, সাবরিনা মমতা সুধা প্রাইম মিনিস্টার, জান্নাত স্মৃতি প্রাইম মিনিস্টার। অনেকেই প্রেসিডেন্ট আনসার করেছেন, অনেকে প্রধানমন্ত্রী আনসার করেছেন। দেখুন, একটা বিষয় মাথায় রাখবেন, যদি বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট, তাহলে আমরা আনসার করব প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্টকে বলা হয় হেড অফ দ্য স্টেট। দেখেন, এই প্রশ্ন যদি আপনাদের পরীক্ষায় করা হয়, আপনারা কিন্তু অনেকে রাইট আনসার করবেন, অনেকে রং আনসার করবেন। যেহেতু এখানে অনেকেরটা রাইট হচ্ছে, অনেকেরটা রং হচ্ছে, এর মানে খুব মানে সেন্সিটিভ ইস্যু এগুলো কিন্তু। হ্যাঁ, দেশের প্রধান আর একটা হচ্ছে সরকার প্রধান। দেশের প্রধান বললে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, আর যদি বলা হয় সরকার প্রধান, তখন কিন্তু আমরা আনসার করব অবশ্যই গভর্নমেন্ট। যদি বলা হয় তাহলে প্রাইম মিনিস্টার আনসার হবে। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে প্রাইম মিনিস্টার। ইনটাইম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তো ক্ষণস্থায়ী সরকার। তো এদের সাথে বাংলাদেশের সরকার ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আবার আমরা এবার নেক্সট প্রশ্নটা দেখি। Which organization is formulating monetary policy in Bangladesh? Which organization is formulating monetary policy in Bangladesh? বাংলাদেশের কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? বাংলাদেশের কোন সংস্থা? সাফা। ধন্যবাদ আনসার করার জন্য এবং সঠিক উত্তর প্রদান করার জন্য। বাংলাদেশের কোন সংস্থা বা পরিষদ বা প্রতিষ্ঠান মুদ্রানীতি প্রণয়ন করে? এবং এখানে যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনই আসলে গুরুত্বপূর্ণ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এর মানে এনবিআর। এনবিআর কে কি বলা হয় জানেন? হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডি অফ ট্যাক্স। হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডি অফ ট্যাক্স, কর প্রশাসনের শীর্ষ পরিষদ বা সংস্থা বলা হয় হাইয়েস্ট বডি। ওকে, হ্যাঁ, হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডি অফ ট্যাক্স। এখানে আপনি বলতে পারেন কর প্রশাসনের শীর্ষ সংস্থা, সেটা হচ্ছে এনবিআর। এবং এরপরে আসুন অপশন সি, বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক মূলত মুদ্রানীতি প্রণয়ন করে থাকে। বাংলাদেশ ব্যাংকের কিছু ফাংশন আছে, বাংলাদেশ ব্যাংকের কিছু ফাংশন আছে। সেই ফাংশনগুলো হচ্ছে যেমন কন্ডাক্টিং মানি মার্কেট, মুদ্রা বাজার কন্ট্রোল করে। এটি মুদ্রা বাজারটাকে পরিচালনা করে বা কন্ট্রোল করে। পাশাপাশি মেইনটেইনিং রিজার্ভ সিস্টেম, রিজার্ভ সিস্টেমটাকে সে পরিচালনা করে। মেইনটেইনিং
রেমিটেন্স সিস্টেম। রেমিটেন্স ব্যবস্থা পরিচালনা করে, রিজার্ভ ব্যবস্থা পরিচালনা করে, মুদ্রা বাজার পরিচালনা করে, এবং এর আগে আমরা একটা দেখেছি মুদ্রার নীতি প্রণয়ন করে। তো প্রত্যেক বছর, হ্যাঁ, প্রত্যেক বছর দুইবার বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে থাকে। প্রত্যেক বছর দুইবার বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে থাকে। হুম। ও দেখেন, প্রত্যেক বছর, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেক বছর দুইবার বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে থাকে। তো এই কাজ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক যে কাজটা করে থাকে, কারণ হচ্ছে দেখুন, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে ব্যাপারটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে অনেকটা যায় না, কারণ বাংলাদেশ ব্যাংক যে কাজটা করে থাকে সেটা হচ্ছে মানে সরকারের সাথে রিলেট করে কোনো কাজ করে বলে মনে হয় না। মানে বাংলাদেশ ব্যাংক অনেকটা বলতে পারেন স্বাধীন, হ্যাঁ, এরা নিজেদের মতো করেই বিভিন্ন কাজ করে থাকে। তো এই কাজ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কি কি কাজ করে? এটি মুদ্রা বাজারকে কন্ট্রোল বা কন্ডাক্টিং বা পরিচালনা করে, মেইনটেনিং রিজার্ভ সিস্টেম, এটি রিজার্ভ ব্যবস্থাটাকে পরিচালনা করে, এটি রেমিটেন্স ব্যবস্থা পরিচালনা করে, এটি প্রত্যেক বছর মনিটারি পলিসিকে ফর্মুলেট করে, মানে হচ্ছে মনিটারি ব্যবস্থা বা মুদ্রা নীতি প্রণয়ন করে। এখানে কিন্তু আমি তিনটা এখানে ফাংশন লিখেছে বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের আরেকটা ফাংশন কি বলুন তো? ফর্মুলেটিং মনিটারি পলিসি। এই বিষয়গুলো যদি একটু পড়তে পারেন অ্যানালাইসিস করে, ব্যাংক না আপনি যে কোনো চাকরি পাবেন। একটু অ্যানালাইসিস করে পড়তে হবে, খুব ডিপ থেকে পড়তে হবে। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা একটা টপিক পড়িয়ে দিলাম, আমি যদি এখানেই থেমে যাই আপনারা শুধু বাংলাদেশ ব্যাংক পড়ে যাবেন। এখন বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যে প্রশ্ন আসবে এমন কোনো কথা আছে? আমি এখানে যেই অপশনগুলো রেখেছি সেই অপশনগুলো সম্পর্কে খুব সূক্ষ্মভাবে বই ধরে ধরে টপিকগুলো শেষ করতে হবে, তাহলে দেখবেন আপনি কিন্তু খুব কনফিডেন্টলি আনসার করতে পারবেন। কারণ আপনি তো পার্থক্য জানেন, কাজের পার্থক্য জানেন, পরিচয় জানেন। আফটার অল আপনাকে কে ঠেকাবে রাইট আনসার দিতে? কিন্তু আপনি যখন বাংলাদেশ ব্যাংক পড়ে যাবেন দেখবেন এখান থেকে প্রশ্ন আসেনি, প্রশ্নটা এসেছিল এনবিআর থেকে। এনবিআর এর কাজ কি? এনবিআর এর কাজ হচ্ছে কালেক্টিং ট্যাক্স। এনবিআর এর কাজ হচ্ছে কালেক্টিং ট্যাক্স, ট্যাক্স সংগ্রহ করা। এরপর আসুন প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন, এটা হচ্ছে পরিকল্পনা বিভাগের একটা পার্ট। তো এটা নিয়ে আমাদের খুব বেশি কাজ নেই। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে আমাদের এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো আপনারা চাইলে এদের সম্পর্কে একটু পড়ে যেতে পারেন। আপনারা জানেন অর্থ মন্ত্রণালয়ে কিন্তু 4টা ডিপার্টমেন্ট আছে। তো এই 4টা ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংক কিন্তু সে আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। তাহলে আপনারা বলতে পারেন না বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় অন্তর্ভুক্ত? খুব সিম্পলি একটা বিষয়, আপনাকে ভাইবা প্রশ্ন করা হতে পারে, আপনাকে এমসিকিউ তে প্রশ্ন করা হতে পারে। বাংলাদেশ ব্যাংক কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যে 4টা পার্ট আছে এর মধ্যে একটা পার্টের নাম হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আপনারা জানেন অর্থ বিভাগ রয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে, তারপর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ রয়েছে, আর একটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, যেটা সে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আফটার অল এটাই বলা যায় বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। তো বিষয়গুলো খুব ডিপলি অ্যানালাইসিস করে পড়তে হয় এবং পড়তে হবে, তাহলে আপনাদের এই জিকে বা সাধারণ জ্ঞানের যে বিষয়টা এটা কিন্তু খুব ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তাহলে পরবর্তী টপিকে যে আমাদের এই প্রশ্নের টপিকটা ছিল, এই প্রশ্নের টপিকটা যদি বলি সেটা হচ্ছে ইকোনমি অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম অব বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থা। এই প্রশ্নের টপিকের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থা, ইকোনমি অ্যান্ড ব্যাংকিং সিস্টেম অব বাংলাদেশ। এটা হচ্ছে এই প্রশ্নের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী টপিকে যাই। বাংলাদেশ মেইনলি এক্সপোর্টস রেডিমেড গার্মেন্টস টু হুইচ রিজিয়নস? বলা হয়েছে বা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ যে রেডিমেড গার্মেন্টসটা আসলে সাপ্লাই করে, রপ্তানি করে, এটা মূলত কোন অঞ্চলে করে থাকে? আফ্রিকা, ইউরোপ, সাউথ আমেরিকা,
ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা। কোন অঞ্চলে এটা সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে বলুন তো? আহ একটু আনসার করতে থাকুন। অনেকেই আনসার করেছেন অপশন ডি, অনেকে আনসার করেছেন ইউরোপ। ওকে ফাইন, একটু দেখি। হ্যাঁ একটু দেখ না, আপনারা অনেকে আনসার করেছেন ভুল। হ্যাঁ, যারা ইউরোপ এবং নর্থ আমেরিকা আনসার করেছেন তাদের আনসারটা রাইট। দেখুন, বাংলাদেশ যে পোশাক রপ্তানি করে এটা মূলত ইউরোপে করে এবং নর্থ আমেরিকাতে করে। নর্থ আমেরিকা মানে হচ্ছে ইউএসএ তে করে। ইউএসএ তে যে কয়টা দেশ পোশাক রপ্তানি করে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান কত বলেন তো? এটা হলো আপনাদের প্রশ্ন। আর বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে ওয়ার্ল্ড, যদি বিশ্ব বলা হয় তাহলে বাংলাদেশের অবস্থান সেকেন্ড। আর যদি বলা হয় ইউএসএ তে কত, সেটা হচ্ছে থার্ড। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে সেকেন্ড, ফার্স্ট হচ্ছে চীন। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষ দেশ হচ্ছে চীন। থার্ড হচ্ছে ভিয়েতনাম। বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে চীন এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ভিয়েতনাম হচ্ছে তৃতীয়। আর ইউএসএ তে পোশাক রপ্তানিতে থার্ড বাংলাদেশ। প্রথম চীন এবং সেকেন্ড ভিয়েতনাম। যদি বলা হয় ইউরোপে কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশ পোশাক রপ্তানি করে, সেটা হচ্ছে জার্মানি। জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে। হ্যাঁ, ইউরোপের দেশ হিসেবে সবচেয়ে বেশি জার্মানি। আর যদি বলা হয় ইউরোপে, সেক্ষেত্রে ইউরোপ বলতে বোঝানো হচ্ছে মূলত ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন। আর যদি ইউরোপের দেশ বলা হয় তখন কিন্তু হবে জার্মানি। জার্মানি প্রথম এবং ইউরোপ বললে ইউরোপিয়ান ইউনিয়নে প্রথম। আর ইউরোপের কোথায় বললে জার্মানিতে প্রথম। যদি বলা হয় নর্থ আমেরিকা বেশ ভালো, আর নর্থ আমেরিকার কোথায়, সেটা হচ্ছে ইউএসএ তে। কারণ কানাডা মেক্সিকোতেও করা হয়, কিন্তু তার থেকেও সবচেয়ে বেশি করা হয় কিন্তু ইউএসএ তে। তাহলে এই যে টপিকটা, এটা আপনারা বলতে পারেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি, শিল্প ব্যবস্থা, ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস। বাংলাদেশের শিল্প বাণিজ্য ব্যবস্থা, বিজনেস সিস্টেম। এই টপিকটার নাম হচ্ছে বাংলাদেশের শিল্প এবং বাণিজ্য ব্যবস্থা। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছিলেন আর ডেপুটি কালেক্টর এটা এনবিআর এর অন্তর্ভুক্ত কিনা এবং এর কাজ কি। দেখুন, ডেপুটি কালেক্টর মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, আর এনবিআর মূলত অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমেই কথা হচ্ছে দুইটা মন্ত্রণালয় সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে এনবিআর হচ্ছে অর্থ মন্ত্রণালয়, আর ডেপুটি কালেক্টর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমত এদের মন্ত্রণালয়ের দিক থেকে এরা সম্পূর্ণ আলাদা। দ্যাট মিনস এটি এনবিআর এর অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি কাজ কি, এরা মূলত আপনারা জানেন জমি ভূমি এগুলো যে খাস
মানে এক কথা ভূমিকর যেটা, ওইটা কিন্তু এরা আদায় করেন, ভূমিকরের সাথে এরা সম্পর্কিত। কিন্তু নর্মালি যে ট্যাক্স এনবিআর কালেক্ট করে এটার সাথে কিন্তু উনি বা ডেপুটি কালেক্টর কিন্তু জড়িত নন। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। Which economic indicator measures the total value of goods and services produced within a country's borders and is often used to assess the overall economic health of a nation? প্রশ্নটা অনেক বড় কিন্তু আনসারটা সহজ। বলা হয়েছে আচ্ছা, স্ক্রিনকে দেখা যাচ্ছে না? আপনারা বলেন তো, আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? যারা লাইভে আছেন এবং জুমে আছেন, বলেন তো স্ক্রিনটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে। আচ্ছা, যে কথা বলছিলাম, মানে এই প্রশ্নের বাংলা উত্তরটা হচ্ছে, আমাদের দেশ হোক আর যে কোনো দেশ হোক, এর ভৌগোলিক সীমানার মধ্যে যা কিছু উৎপাদন করা হয় তার ভিত্তিতে একটা দেশের অর্থনীতির আসলে কি পরিমাপ করা হয়। তার মানে আমাদের দেশের ভিতরে যা কিছু উৎপাদন করা হয়, সেটা পণ্য হতে পারে, সেবা হতে পারে, গুডস হতে পারে, সার্ভিসেস হতে পারে, তার ভিত্তিতে অর্থনীতিতে যেটা পরিমাপ করা হয় সেটাকে কি বলা হয়? জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দ্যাট মিনস জিডিপি, জিএনপি, জিএনআইএনএনপি। দেখুন, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যা কিছু উৎপাদন করা হয়, ভৌগোলিক সীমানার মধ্যে, এটাই বলা হয়েছে এখানে। কিন্তু দেখেন কোথায় যেন আছে শব্দটা, উইদিন কান্ট্রিজ বর্ডার, এর মানে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যা কিছু উৎপাদন করা হবে তাকে বলা হয় জিডিপি। কারণ একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদনের সাথে জড়িত থাকে ওই দেশের মানুষ, মানে নেটিভ, এবং জড়িত থাকে ফরেনার। একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দেশি মানুষ মানে নেটিভ এবং ফরেনার, দেশি বিদেশি মিলে যা কিছু উৎপাদন করে, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দেশি এবং বিদেশি মিলে যা কিছু উৎপাদন করে তাকে বলা হয় জিডিপি। এবং এই জিডিপির ভিত্তিতেই মূলত একটা দেশের যে হেলথ, মানে কন্ডিশন, দেশের যে সার্বিক পরিস্থিতি, এটাই কিন্তু মেজার করা হয়। সেটাই মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। এখন আপনার জানতে চাওয়া হতে পারে বা জানতে চাইতে পারেন, সেটা হচ্ছে জিএনপি কি। জিএনপিটা মূলত এক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সিটিজেনশিপ, সিটিজেনশিপ ফ্যাক্ট। এর মানে জিএনপিটা মূলত এভাবে হিসেব করা হয়, যাদের নাগরিকত্ব আছে। ধরুন, বাংলাদেশের মধ্যে যারা উৎপাদনের সাথে জড়িত তাদের সবার কি নাগরিকত্ব আছে? না। কাদের নেই বলুন তো? তাদেরই নেই যারা বিদেশি। তাহলে আমরা বলতে পারি জিএনপি হিসাব করতে হলে আগে নাগরিকত্ব দেখতে হবে। আমাদের এই দেশে যারা ধারণ করে এই দেশটাকে, মানে বাংলাদেশে যারা, এক কথায় নেটিভ, আমরা নিজেরা, আমরা দেশি মানুষ যারা আছি, আমরা প্লাস আমাদের সাথে যুক্ত হবে আমাদেরই ভাই যারা বিদেশে থাকে, এক কথায় এক্সপ্যাট্রিয়াস, মানে প্রবাসী। প্রবাসী, আপনি বলতে পারেন দেশি প্লাস প্রবাসী, এদের ইনকামকে একত্রে বলা হয় জিএনপি। দেখেন, এখানে কিন্তু ফরেনার যুক্ত হবে না, কারণ এখানে বলা হয়েছে জিএনপি বের করতে হলে আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নাগরিকত্ব থাকতে হবে। এখন বাংলাদেশে যারা উৎপাদনের সাথে জড়িত তাদের সবাই কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক নন। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক নন, তাদেরকে মানে ফরেনারদেরকে বাদ দিয়ে হিসেব করতে হবে। আমাদের দেশের মানুষ আমাদের এই বাংলাদেশে বসে যা কিছু উৎপাদন করে, পাশাপাশি আমাদের দেশের যে সকল মানুষ বিদেশে গিয়ে যা কিছু উৎপাদন করে, এক কথা বলা হয় দেশি প্লাস প্রবাসী মিলে যেখানেই যা কিছু উৎপাদন করুক না কেন, সবকিছু আমাদের জিএনপির অন্তর্ভুক্ত। জিডিপি আর জিএনপিটা কি বুঝতে পেরেছেন আপনারা যারা লাইভে আছেন এবং আমার সাথে জুমে আছেন? একটু বলেন তো। এবার আমি আপনাদেরকে দেখাবো জিএনআই, এটা আবার কি। জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। জিএনআই মানে হচ্ছে জিএনপি থেকে বাদ দিতে হবে
ডিপ্রিসিয়েশন। জিএনআই মানে হচ্ছে জিএনপি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে। ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়, এর বাংলা হচ্ছে অবচয়। আর অবচয় মানে হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়। ব্যবহারজনিত ক্ষয়, অবচয় মানে হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়। ধরুন কোনো একটা মেশিন বা ইনস্ট্রুমেন্ট আপনি উৎপাদনের কাজে ব্যবহার করেছেন, এখন এটা ব্যবহার করার ফলে দিনের পর দিন এর কি একটা ব্যবহারজনিত ক্ষয় হবে না? তাহলে যখন আপনার হাতে জিএনপি চলে আসবে, তখন আপনি জিএনপির থেকে আপনার উৎপাদনের সাথে জড়িত যে ব্যবস্থাগুলো ছিল ওটার যে ব্যবহার করার ফলে ক্ষয়টা হয়েছে এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনার হাতে যেটা থাকবে সেটাকে বলা হয় গ্রস ন্যাশনাল ইনকাম। এবার আসেন আমি আপনাদেরকে শেখাবো এনএনপি কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এর মানে এনএনপিটা হচ্ছে আপনাকে সবকিছু বাদ দিয়ে আপনার হাতে যে একদম অরিজিনাল যে ইনকামটা, হ্যাঁ, সেই ইনকামটাকে বলা হয় মূলত এনএনপি। তো সেটা একটু দেখাই আপনাদেরকে। জিএনপি থেকে বাদ দিতে হবে লস অফ এনার্জি, লস অফ এনার্জি, টাইম অ্যান্ড মানি। জিএনপি থেকে তিনটা বিষয় বাদ দিতে হবে, একটা হচ্ছে এনার্জি, আর একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে মানি। দেখুন যে কোনো কিছু উৎপাদন করতে হলে আপনার এনার্জি দরকার, আপনার টাইম দরকার, মানি দরকার। এনার্জি মানে হচ্ছে শ্রম, এই শ্রমটা কোনো ব্যক্তি দিতে পারে, কোনো মানুষ দিতে পারে, অথবা কোনো মেশিন দিতে পারে। এক কথা ব্যক্তি বস্তু যে কেউ শ্রম দিতে পারে। এবার আসুন টাইম, উৎপাদনের সাথে ব্যক্তি জড়িত থাকুক আর বস্তু মানে মেশিন জড়িত থাকুক, একটা টাইম ফ্যাক্ট, টাইম ছাড়া তো টাইমের বাহিরে তো আমরা চিন্তাই করতে পারি না, মানে একটা কিন্তু সময় লাগবে। পাশাপাশি মানি মানে আপনার একটা খরচ হবে, এক কথায় সেটা ভূমির খরচ হতে পারে, সেটা টাকার খরচ হতে পারে, যে কোনো কিছু একটা খরচ কিন্তু করতে হবে। তাহলে আমরা বলতে পারি উৎপাদন করতে হলে শ্রম দরকার, সময় দরকার, মূলধন দরকার। আপনারা যারা অর্থনীতির স্টুডেন্ট আছেন আপনারা জানেন শ্রম, সময় এবং কিন্তু মূলধন দরকার উৎপাদনের সাথে জড়িত। এই তিনটাকে বাদ দিব আমরা জিএনপি থেকে, তাহলে আমাদের হাতে অরিজিনাল ইনকামটা থাকে। এটার নাম, এটাকে বলা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই চারটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান তো, যারা আমার সাথে জুমে আছেন, যারা আমার সাথে লাইভে আছেন। অর্থনীতির এই চারটা টপিক বুঝতে পেরেছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় আসে পরীক্ষায়। হ্যাঁ, সাবরিনা মমতা সুধা, এগুলো অর্থনীতির পড়া, পাশাপাশি আমাদের বাংলাদেশের অর্থনীতি বলতে পারেন। আমি এখন আপনাদের বাংলাদেশের অর্থনীতি পড়াচ্ছি, কিন্তু আপনি বুঝলে সারা বিশ্বের অর্থনীতিতে মূলত একই রুলস, একই সিস্টেম, একই আলোচনা। তো আপনারা এই টপিকটার নাম দিবেন ইকোনমি অফ বাংলাদেশ, ডিরেক্ট বাংলাদেশের অর্থনীতি। এই টপিকের নাম হচ্ছে ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি। হ্যাঁ, ওকে সোহেল, ধন্যবাদ। আমি এনএনপিটা আরেকবার বোঝাচ্ছি। যে কোনো কিছু উৎপাদন করতে হলে তিনটা বিষয় দরকার: শ্রম বা শক্তি, সময় এবং অর্থ বা মূলধন। তো এই তিনটা খরচ করেই কিন্তু আমরা কোনো কিছু উৎপাদন করে থাকি। তো আমাদের হাতে যে জিএনপিটা আসলো, মানে আমরা নিজেরা যা কিছু উৎপাদন করছি, নিজেরা বাংলাদেশিরাই, এর সাথে কেউ যুক্ত হবে না। হতে পারে সেই বাংলাদেশি, আমি আমার দেশে আছি অথবা বিদেশে বসে করেছি, বাট আমার নাগরিকত্ব বাংলাদেশের। আমি যা কিছু উৎপাদন করেছি সেটা হচ্ছে জিএনপি। তো এই উৎপাদন করতে গিয়ে, সেটা হতে পারে দেশের বাইরে, হতে পারে বাংলাদেশে বসে, যা কিছু উৎপাদন করেছি, উৎপাদন করতে গিয়ে আমার কিংবা আমার মেশিনের একটা শক্তির ক্ষয় হয়েছে বা শ্রম গিয়েছে, একটা সময় লেগেছে এবং মূলধন খরচ হয়েছে। এই বিষয়গুলো যখন বাদ দিব তখন আমার হাতে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্ট, সেটাকে বলা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট। আশা করি আপনারা ক্লিয়ার। জান্নাত স্মৃতি, জিএনআই, ওকে, কোনো সমস্যা নাই। জিএনআই, জিএনআই মানে হচ্ছে আমরা জিএনপি থেকে, হ্যাঁ, ডিপ্রিসিয়েশন বাদ দিব। ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়। এক কথায় আপনি বলতে পারেন এই একটা বিষয় বাদ দিন, এনার্জি, এনার্জি মানেই অবচয় বা ডিপ্রিসিয়েশন। আমরা আমাদের হাতে যে জিএনপিটা পেয়েছি এটা থেকে একটা বিষয় বাদ দিব, যে শক্তিটা, কতটুকু শক্তি খরচ হলো, মানে এনার্জি। এনার্জি বলতে এখানে আবার বোঝানো হচ্ছে ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশন মানেই হচ্ছে এনার্জি। যদি আমরা আমাদের উৎপাদন থেকে এনার্জিটা বাদ দিই, মানে ডিপ্রিসিয়েশন বাদ দিই, ডিপ্রিসিয়েশন বাংলা অবচয়, অবচয় মানে হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়। ধরুন 2025 সালে আপনি একটা মেশিন কিনেছিলেন, 1 বছর উৎপাদন করেছেন, আপনার মনে হচ্ছে মেশিনটা আপডেট করা দরকার, মানে মেশিনটা বিক্রি করে নতুন একটা কেনা উচিত। তখন আপনি কিন্তু ওই যেই দামে কিনেছেন সেই দাম বিক্রি করতে পারবেন না, কারণ কি, আপনার ডেপ্রিসিয়েশন হয়েছে। দ্যাট মিনস আপনার মেশিন ব্যবহার করার ফলে কিছুটা ক্ষয় হয়েছে। তো একটা হিসেব করতে হবে যে আমি গত 1 বছরে
মেশিনটা ব্যবহার করে 10,000 টাকা ইনকাম করেছি, কিন্তু মেশিনটা কিন্তু এখন আর 10,000 টাকা দাম নেই। আমার 10,000 টাকা ইনকাম হয়েছে, মেশিনের কিন্তু ক্ষয় হয়েছে। ধরুন আপনার কাছে মনে হলো এই মেশিনটা বিক্রি করতে গেলে আপনি 5,000 টাকা বিক্রি করতে পারবেন বা 8,000 টাকা বিক্রি করতে পারবেন, তাহলে লস কত? 2,000 টাকা। তাহলে আপনি এবার কি করবেন? আপনার হাতে যে লাভ 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে 2,000 টাকা মনে মনে বাদ দিয়ে চিন্তা করতে হবে, তাহলে আপনার লাভ হয়েছে 8,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। জান্নাত স্মৃতি, জান্নাত স্মৃতি আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি? জানতে চাওয়া হচ্ছে নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, দেখুন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এটা হচ্ছে ইউরোপ মহাদেশের একটা ভৌগোলিক অঞ্চল। ইউরোপ মহাদেশের একটা ভৌগোলিক অঞ্চলের নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান স্টেট, ইউরোপিয়ান একটা ভৌগোলিক অঞ্চল। তো সেই ইউরোপিয়ান ভৌগোলিক অঞ্চলের যে স্ক্যান্ডিনেভিয়ান স্টেট, এখানে দেশ আছে 5টা: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড। এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। আবার এই অঞ্চলগুলোকে নর্ডিক স্টেটও বলা হয়, নর্ডিক স্টেটস বলা হয়। নর্ডিক স্টেটস বলার কারণ হচ্ছে এই প্রত্যেকটা দেশ ইউরোপের উত্তর দিকে, মানে নর্থ ইউরোপ, এবং এরা নর্থ আটলান্টিক, মানে আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে, যে কারণে এদেরকে কি বলা হয়? নর্ডিক স্টেট। ইউরোপের উত্তরে আটলান্টিকের উত্তর, যে কারণে এদেরকে বলা হয় নর্ডিক স্টেট। আবার এদের আরেকটা নাম কি? স্ক্যান্ডিনেভিয়ান স্টেট। এখানে কয়টা দেশ আছে? 5টা দেশ আছে। আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে নিচে কোনটা স্ক্যান্ডিনেভিয়ান স্টেট। এটা হচ্ছে ফিনল্যান্ড। তো আমাদের হাতে থাকে কি? স্তোনিয়া, জর্জিয়া, ক্রোয়েশিয়া। স্তোনিয়ার পরিচয় হচ্ছে ইউরোপে আরো একটা ভৌগোলিক অঞ্চলের নাম হচ্ছে বাল্টিক স্টেট, বাল্টিক স্টেটস। জর্জিয়ার পরিচয় হচ্ছে এটি ইউরোপে আরেকটা ভৌগোলিক অঞ্চলের নাম হচ্ছে ককেশাস, ককেশাস স্টেটস, ককেশীয় অঞ্চল। ক্রোয়েশিয়ার পরিচয় হচ্ছে বলকান স্টেটস। বলকান স্টেটস, দেখেন তো আমি এখানে কতগুলো অঞ্চল লিখেছি। এই হচ্ছে একটা, মানে স্ক্যান্ডিনেভিয়ান স্টেট বা নর্ডিক স্টেট, এটা একটা, বলকান স্টেট একটা, তারপর বাল্টিক স্টেট একটা, তারপর হচ্ছে ককেশীয় স্টেট একটা। তাহলে আমি বলতে পারি আমি কিন্তু আপনাদের এখানে 4টা ভৌগোলিক অঞ্চল আমি নাম লিখেছি, এরা সবাই ইউরোপের ভৌগোলিক অঞ্চল। তো এখানে বাল্টিক স্টেটের মধ্যে কি আছে? স্তোনিয়া ছাড়াও কিন্তু আরো 2টা দেশ আছে, একটা হচ্ছে লাটভিয়া, একটা হচ্ছে লিথুয়ানিয়া, লিথুয়ানিয়া। আর জর্জিয়ার সাথে আছে রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। রাশিয়া, আর্মেনিয়া এবং এর সাথে আছে আজারবাইজান। জর্জিয়া, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, এরা মূলত ককেশাস স্টেটস, এর মানে আপনি বলতে পারেন ককেশীয় অঞ্চলের দেশ। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এই 3টা দেশ হচ্ছে বাল্টিক স্টেটস। এই 5টা দেশের পরিচয় কি? নর্ডিক স্টেট অথবা আপনি বলতে পারেন স্ক্যান্ডিনেভিয়ান স্টেট। এবার আসুন বলকান স্টেট। এই বলকান স্টেটে মূলত 9টা দেশ আছে, দুঃখিত 11টা দেশ আছে। হ্যাঁ, বলকান অঞ্চলে 11টা দেশ আছে। আমি এখানে আপনাদের ইউরোপে আমি 11টা দেশ এখন আর লিখলাম না, এগুলা ক্লাসে পড়ানো হবে। এখানে মূলত আমি আপনাদের ইউরোপের যে 4টা ভৌগোলিক অঞ্চল, সেই 4টা ভৌগোলিক অঞ্চলটার একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। যারা জুমে আছেন এবং লাইভে আছেন, এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। আমি পরবর্তী আলোচনা যাচ্ছি। হুইচ ইজ দ্য রাশিয়ান নিউজ এজেন্সি? আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে যে এই প্রশ্নের টপিক কি হবে। এই প্রশ্নের টপিক হবে ওয়ার্ল্ড জিওগ্রাফি, মানে বিশ্বের যে ভৌগোলিক অঞ্চল, জিওগ্রাফিক্যাল এরিয়া। ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল এরিয়া, বিশ্বের ভৌগোলিক অঞ্চল বা ভৌগোলিক এলাকা, এটা হচ্ছে এটার টপিক। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য রাশিয়ান নিউজ এজেন্সি? কোনটা রাশিয়ার সংবাদ সংস্থা, সেটা জানতে চাওয়া হয়েছে।
আনসার করেছেন অনেকে, ইতার তাস। ফাইন। রাশিয়ার নিউজ এজেন্সি হচ্ছে ইতার তাস। তাহলে ডেইলি নিউজ কোন দেশের বলেন তো? ডেইলি নিউজ ইউএসএ। ফিনান্সিয়াল এক্সপ্রেস এটা হচ্ছে বাংলাদেশ। ফিনান্সিয়াল এক্সপ্রেস মূলত বাংলাদেশের সংবাদ সংস্থা। আন্তারা এটা ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা। ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা। ফিনান্সিয়াল এক্সপ্রেস বাংলাদেশ এবং ডেইলি নিউজ এটা হচ্ছে ইউএস এর সংবাদ সংস্থা। আর রাশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে ইতার তাস। এছাড়া আমরা আরো কিছু চাইলে রাশিয়ারটা পড়তে পারি, যেমন ইন্টারফ্যাক্স। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এটাও কিন্তু রাশিয়ার। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এই সংবাদ সংস্থাও কিন্তু রাশিয়ার। ওকে। অপার রায় মুগ্ধ, ধন্যবাদ আপনাকে বিস্তারিত লিখে দেওয়ার জন্য। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দ্য ক্যাপিটাল অফ ইউক্রেন, ইউক্রেনের রাজধানী কি সেটা জানতে চাওয়া হয়েছে। এবার আপনাকে বিশ্বের আলোচিত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ক্যাপিটাল পড়তে হবে। হ্যাঁ, ইউক্রেনের ক্যাপিটাল কি সেটা জানতে চাওয়া হয়েছে। রিগা, কিয়েভ, মস্কো, মিনস্কো। দেখুন রিগা, এই রিগা হচ্ছে মূলত একটু আগে যে আমরা পড়েছিলাম লাটভিয়া, সে লাটভিয়ার ক্যাপিটাল। কিয়েভ এটি মূলত ইউক্রেনের রাজধানী। মস্কো রাশিয়ার রাজধানী এবং মিনস্কো বেলারুশের রাজধানী। মিনস্কো হচ্ছে বেলারুশের রাজধানী। লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্কো। আশা করি ওকে। লাস্ট প্রশ্নের টপিক আমি এটা বলিনি। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বের বিখ্যাত নিউজ এজেন্সিগুলো, এটাই টপিক। বিশ্বের বিভিন্ন আলোচিত দেশগুলোর নিউজ এজেন্সি, এটাই মূলত আপনাকে পড়তে হবে টপিক হিসেবে। বিভিন্ন দেশের সংবাদ সংস্থা পড়তে হবে। বিভিন্ন দেশের সংবাদ সংস্থাই হচ্ছে এই প্রশ্নের টপিক। আর 14 নম্বর প্রশ্নের টপিক হচ্ছে ক্যাপিটাল। আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ক্যাপিটাল পড়তে হবে। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। গুলট্রাম ইজ দ্য কারেন্সি অফ, গুলট্রাম কোন দেশের কারেন্সি সেটা জানতে চাওয়া হয়েছে। ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস, ভুটান। ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস। দেখুন লাওসের কারেন্সির নাম হচ্ছে বা মুদ্রার নাম হচ্ছে কিপ, ভিয়েতনাম ডং, ফিলিপাইনের কারেন্সি হচ্ছে পেসো, ভুটানের কারেন্সি হচ্ছে গুলট্রাম। এর মানে হচ্ছে আমরা বলতে পারি এই প্রশ্নের টপিক কারেন্সি। আলোচিত ও গুরুত্বপূর্ণ দেশগুলোর কারেন্সি পড়তে হবে। এখানে আমরা কি জানলাম? ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস এই তিনটা দেশের কারেন্সি আমরা জেনেছি, পাশাপাশি ভুটান প্রশ্ন ছিল তো সেটারও কারেন্সি জেনেছি। দেখুন ভুটান হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি, সাউথ এশিয়ার দেশ হচ্ছে ভুটান। আর এই তিনটা যে দেশ ফিলিপাইন, ভিয়েতনাম এবং লাওস তিনটাই কিন্তু সাউথ ইস্ট এশিয়ান। এরা কিন্তু এই তিনটা দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, আর ভুটান হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। এর মানে আমি আপনাকে একটা সংকেত দিচ্ছি যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া কিন্তু চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমি এশিয়া মহাদেশের দুইটা ভৌগোলিক অঞ্চলের নাম বলেছি, একটা হচ্ছে সাউথ এশিয়া আর একটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। যে কোনো চাকরি পরীক্ষার জন্য দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বলতে পারেন আমি এই দুইটা টপিক দেওয়ার মানে হচ্ছে আপনাকে এশিয়ার যে ভৌগোলিক এলাকাগুলো, আপনি বলতে পারেন জিওগ্রাফিক্যাল। আচ্ছা আমি এটা উপায় লিখি, এখানে লিখলাম আর একটা টপিকের নাম জিওগ্রাফিক্যাল এরিয়া অফ এশিয়া, এটা পড়তে হবে। এশিয়ার ভৌগোলিক অঞ্চল পড়তে হবে। জিওগ্রাফিক্যাল এরিয়া অফ এশিয়া, এশিয়ার যে ভৌগোলিক অঞ্চলগুলো সেগুলো পড়তে হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। দ্য কারেন্সি অফ মিয়ানমার ইজ নোন অ্যাজ,
মিয়ানমারের কারেন্সি, দেখেন এর আগে একটা কারেন্সি পড়েছি, আবারও কারেন্সি থেকে প্রশ্ন এসেছে। এর মানে আমরা বলতে পারি যে কারেন্সিটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখানে মিয়ানমার দেশটাই গুরুত্বপূর্ণ। মানে মিয়ানমার সম্পর্কে আপনাকে মোটামুটি বিস্তারিত জেনে যেতে হবে পরীক্ষার হলে। ইয়েন কোন দেশের কারেন্সি? ইয়েন হচ্ছে জাপান। আর জাপান মূলত একটা এশিয়ার দেশ। আমাদের এশিয়া মহাদেশের পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে তাদেরকে বলা হয় ফার ইস্ট কান্ট্রি। ফার ইস্ট কান্ট্রি মানে দূরপ্রাচ্যের দেশ। এশিয়া মহাদেশের পূর্ব দিকে যে দেশগুলো তাদেরকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ। সেই দূরপ্রাচ্যের যে দেশগুলো ইংলিশে কি বলা হয়? ফার ইস্ট কান্ট্রি। তো সেই ফার ইস্ট কান্ট্রিতে 5টা দেশ রয়েছে, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং রয়েছে মঙ্গোলিয়া। এই 5টা দেশের মধ্যে একটা দেশ হচ্ছে জাপান। তাহলে আমরা যদি চিন্তা করি জাপানের পরিচয় হচ্ছে এটি একটা এশিয়ান কান্ট্রি। এশিয়ার কোন দিকে? পূর্ব দিকে। এটাকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ অথবা ফার ইস্ট কান্ট্রি। এবার আসুন মানাত। মানাত মূলত তুর্কমেনিস্তানের কারেন্সি। তুর্কমেনিস্তানের কারেন্সি। এই তুর্কমেনিস্তানের পরিচয় হচ্ছে এটি সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়া। এবং এই মানাত আরো একটা দেশের কারেন্সি, সেটা হচ্ছে আজারবাইজান। আজারবাইজান, দেখুন আজারবাইজান এই দেশটা ইউরোপের মধ্যেও পড়েছে, আমাদের এশিয়ার ওয়েস্ট এশিয়ার মধ্যেও পড়েছে, মানে পশ্চিম এশিয়ার মধ্যেও পড়েছে। আজারবাইজান এবং তুর্কমেনিস্তান দুইটা দেশের কারেন্সি হচ্ছে মানাত। তুর্কমেনিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া, আর আজারবাইজান হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ। আফটার অল আমি যে সিগন্যালটা আপনাকে দিচ্ছি, এর আগের প্রশ্নে আমরা এশিয়ার 2টা ভৌগোলিক অঞ্চল পড়েছিলাম, একটা হচ্ছে সাউথ এশিয়া আর একটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। এখানে কিন্তু আমি এবার এশিয়া মহাদেশের 3টা ভৌগোলিক অঞ্চলের নাম লিখেছি। একটা হচ্ছে ফার ইস্ট কান্ট্রি, এটাও এশিয়ার, সেন্ট্রাল এশিয়া এটাও এশিয়ার, আবার হচ্ছে ওয়েস্ট এশিয়া, আজারবাইজান ভৌগোলিকভাবে একটা অংশ আমাদের পশ্চিম এশিয়ার মধ্যে পড়েছে। তাহলে আমি আপনাকে কি বললাম? আমি আপনাকে যে সিগন্যালটা দিচ্ছি, আপনাকে এশিয়ার ভৌগোলিক অঞ্চল পড়তে গিয়ে পশ্চিম এশিয়া পড়তে হবে, সেন্ট্রাল এশিয়া পড়তে হবে, ফার ইস্ট কান্ট্রি এটাও এশিয়ার, এই অঞ্চলগুলো পড়তে হবে। এর মানে আপনি বলতে পারেন এশিয়ার 5টা ভৌগোলিক অঞ্চলে আমি নাম বলেছি। এবার আসুন ক্রোন। ক্রোন কোন দেশের কারেন্সি? ক্রোন হচ্ছে 2টা দেশের কারেন্সি, একটা হচ্ছে নরওয়ে এবং ডেনমার্ক। এই 2টা দেশের কারেন্সি হচ্ছে ক্রোন। এই 2টা দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, একটু আগে আমরা দেখেছি কিন্তু, হ্যাঁ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি দেখেছি, ওখানে কিন্তু আমরা নরওয়ে এবং ডেনমার্ক করেছিলাম। এদের কারেন্সি হচ্ছে ক্রোন। আর মিয়ানমারের কারেন্সির নাম হচ্ছে কিয়াট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা জুমে আছেন ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, এবং লাইভে যারা আছেন চাইলে আপনারা বলতে পারেন। সাবরিনা মোহাম্মদা সুধা, যদি বলা হতো ক্রোনা, ক্রোনা তখন কিন্তু আবার আরেকটা দেশ হতো। হ্যাঁ, ক্রোন বললে নরওয়ে ডেনমার্ক, আর যদি ক্রোনা বলা হয় তখন আইসল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেন। তখন আনসার হতো কিন্তু এই 2টা, আইসল্যান্ড এবং সুইডেন। এই 2টা দেশের কারেন্সি হচ্ছে ক্রোনা, আর নরওয়ে এবং ডেনমার্ক এই 2টা দেশের কারেন্সি হচ্ছে ক্রোন। আশা করি আপনারা ক্লিয়ার। চলুন আমরা পরবর্তী টপিকে যাই, পরবর্তী প্রশ্নে যাই। হুইচ ইজ দ্য লুফথানসা এয়ারলাইন্স? এর মানে আপনাকে বিশ্বের বিখ্যাত দেশ এবং আলোচিত দেশের এয়ারলাইন সম্পর্কে পড়তে হবে, বিমান সংস্থা হিসেবে পড়তে হবে, বিমান বন্দর পড়তে হবে। লুফথানসা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা বা বিমান বন্দরের নাম হচ্ছে গারুদা। গারুদা। ইউএসএ ডেল্টা এয়ারওয়েজ, ডেল্টা এয়ারওয়েজ
আরো একটা আমরা পড়বো ট্রান্স ওয়ার্ল্ড এয়ারওয়েজ, রাশিয়া। ইজিজেট, জার্মানি লুফথানসা, জার্মানি হচ্ছে লুফথানসা। দুঃখিত, ইজিজেট, ইজিজেট যদি বলা হয় এটা হচ্ছে ইউকে, হ্যাঁ, ইজিজেট হচ্ছে ইউকে। আর রাশিয়ার যদি বলা হয় সেটা হচ্ছে অ্যারোফ্লট। আমি আন্তরিকভাবে দুঃখিত, অ্যারোফ্লট। ইজিজেট হচ্ছে ইউকে, ইজিজেট ইউকের বিমান সংস্থা বা বিমান, আর রাশিয়ার হচ্ছে অ্যারোফ্লট, অ্যারোফ্লট। ডেল্টা এয়ারওয়েজ, ট্রান্স ওয়ার্ল্ড এয়ারওয়েজ, এই দুইটা হচ্ছে ইউএস এর, ইন্দোনেশিয়ার হচ্ছে গারুদা, আর জার্মানির হচ্ছে লুফথানসা। তাহলে আমাদের টপিক হচ্ছে বিভিন্ন দেশের বিমান সংস্থা পড়তে হবে, এটাই হচ্ছে টপিক। ওকে, হুইচ ইজ পলিনেশিয়ান কান্ট্রি। এখানে দেখুন পলিনেশিয়ান কান্ট্রি কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। জিওগ্রাফিক্যাল এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ওশেনিয়া। আপনারা ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশের নাম শুনেছেন। সেই অস্ট্রেলিয়া মহাদেশকে ভৌগোলিকভাবে 4টা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ওশেনিয়া, মানে মহাদেশের নামেই একটা নামকরণ করা হয়েছে, মহাদেশের নামেই। এটা একটা নাম হচ্ছে অস্ট্রেলেশিয়া, একটা নাম হচ্ছে পলিনেশিয়া, নাম্বার 3 মাইক্রোনেশিয়া, নাম্বার 4 মেলানেশিয়া। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশকে বা ওশেনিয়া মহাদেশকে 4টা ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। তো প্রত্যেকটা ভৌগোলিক অঞ্চলে আবার ছোট ছোট কতগুলো দ্বীপ দেশ রয়েছে। জানতে চাওয়া হয়েছে 4টার মধ্যে কোনটা পলিনেশিয়ান কান্ট্রি, মানে এই পলিনেশিয়া নামক যে দ্বীপপুঞ্জ রয়েছে এই দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ কোনটা। সেক্ষেত্রে কোনটা আনসার হবে? টোঙ্গা। আর নাউরু হচ্ছে মাইক্রোনেশিয়ান কান্ট্রি। এই যে নাউরু হচ্ছে মাইক্রোনেশিয়ান কান্ট্রি। ওশেনিয়া বা অস্ট্রেলেশিয়া এই নাম্বার 1, এখানে 2টা দেশ আছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং আরেকটা হচ্ছে নিউজিল্যান্ড। এই 2টা দেশ মূলত অস্ট্রেলেশিয়া অথবা ওশেনিয়ার অন্তর্ভুক্ত। আর মাইক্রোনেশিয়াতে আছে অনেকগুলো দেশ, এর মধ্যে একটা হচ্ছে নাউরু এবং গুয়াম, এটাও কিন্তু মাইক্রোনেশিয়ান কান্ট্রি। হ্যাঁ, আর ফিজি, এটি হচ্ছে মেলানেশিয়ান কান্ট্রি। ফিজি হচ্ছে মেলানেশিয়ান কান্ট্রি। পরবর্তীতে 19, হোয়ার আর দ্য জুলু ট্রাইবস। বিশ্বের বিখ্যাত বিখ্যাত আলোচিত যে জাতি উপজাতি আছে সেগুলো পড়তে হবে। জুলো জুলু জাতি এরা কোথায় বাস করে? সেন্ট্রাল আফ্রিকা, সাউথ আফ্রিকা, নেপাল, মঙ্গোলিয়া। দেখুন সেন্ট্রাল আফ্রিকা বা মধ্য আফ্রিকা যারা বাস করে এরা হচ্ছে পিগমি জাতি, পিগমি, পিগমি বিশেষ করে কঙ্গোতে বাস করে। কঙ্গো, কঙ্গোতে, কঙ্গো হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান একটা দেশ বা মধ্য আফ্রিকার একটা দেশ। এই দেশে ছোট ছোট খাটো খাটো মানুষ বাস করে যাদেরকে পিগমি জাতি বলা হয়। হ্যাঁ, আর সাউথ আফ্রিকায় বাস করে জুলু জাতি, নেপালে বাস করে শেরপা, শেরপা জাতি। আরেকটা হচ্ছে গুর্খা, শেরপা ও গুর্খা জাতি বাস করে নেপালে। আর মঙ্গলে বাস করে তাতার জাতি, তাতার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেন্ট্রাল আফ্রিকায় পিগমি বা যাদের অবস্থান হচ্ছে কঙ্গোতে বিশেষ করে, জুলু জাতি বাস করে সাউথ আফ্রিকায়, নেপালে বাস করে শেরপা এবং গুর্খা, মঙ্গোলিয়া বাস করে তাতার। আপনার এটাই হচ্ছে টপিক, ভিন্ন দেশের জাতি উপজাতি পড়তে হবে, জাতি উপজাতি। অনেকেই সঠিক উত্তর প্রদান করেছেন, ধন্যবাদ সকলকে। জান্নাত, স্মৃতি, রিয়াদ, বিশ্বাস সাধনা, সুধা।
রিয়াদ ধন্যবাদ। আজকের সর্বশেষ প্রশ্ন, বলা হয়েছে একটা বর্ডার আছে এবং সেটা হচ্ছে ভারত এবং চীনের পূর্ব দিকে একটা বর্ডার লাইন, মানে একটা সীমারেখার নামকরণ করা হয়েছে ভারত এবং চীনের পূর্ব দিকে। ভারতের পূর্ব দিকে চীনের সাথে একটা সীমারেখা আছে, সেই সীমারেখার নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে। দেখুন, ম্যানারহেইম লাইন, এটা মূলত দুইটা দেশের সীমারেখা, একটা হচ্ছে রাশিয়া প্লাস ফিনল্যান্ড, এই দুইটা দেশের সীমারেখার নাম হচ্ছে ম্যানারহেইম লাইন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাই হচ্ছে আনসার। লাইন অফ কন্ট্রোল এটাও কিন্তু ইন্ডিয়া এবং চীনের মধ্যে, হ্যাঁ, ইন্ডিয়া এবং চীনের সীমারেখাও কিন্তু লাইন অফ কন্ট্রোল। কিন্তু যদি কোনো কারণে পরীক্ষায় ইস্টার্ন শব্দটা উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আমরা আনসার করব লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের আলোচনা ঠিক এতটুকুই, হ্যাঁ, এতটুকুই আলোচনা আপনাদের জন্য রাখা হয়েছে, বা আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় আলোচনা করার। দেখুন, এখানে 20টা প্রশ্ন ছিল। 20টা প্রশ্ন মানে কিন্তু 20টা টপিক না, আমি কিন্তু একাধিক টপিকের নাম বলেছি, এক একটা প্রশ্ন থেকে একাধিক টপিকের নাম বলেছি। তো যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, মানে হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, ওকে, দেখাচ্ছে আপনাদের লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়া পাকিস্তানে। বেশ, আরেকটা আছে ভারত এবং চীনের মধ্যে, সেটা বলতে গিয়ে আমি এখানে পাকিস্তান লিখে ফেলেছিলাম, ধন্যবাদ। ইন্ডিয়া প্লাস চীনের মধ্যে আর একটা লাইন আছে, সেটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এটা লিখতে গিয়ে আমি ওখানে লিখে ফেলেছিলাম ইন্ডিয়া এবং চীন। ইন্ডিয়া এবং চীনের মধ্যে আর একটা সীমারেখা আছে যার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। আর যদি পূর্ব দিকে উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আনসার করব। আর লাইন অফ কন্ট্রোল বললে ইন্ডিয়া এবং পাকিস্তান। যিনি এটা লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই ছিল আমাদের আলোচনা। আপনাদের যে টপিকগুলো বলেছি, এই টপিকগুলো ভাগ করে, মানে আলাদা করে নোটে লিখবেন কোন কোন টপিক আজকে বলা হয়েছে। সেই টপিকগুলো ভালো করে আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন, আমাদের বই থেকে পড়তে পারেন, লেকচার পড়তে পারেন। তারপর আমি বলবো, যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, আপনি আমাদের জিকে হ্যান্ডবুক কিংবা আমি কিংবা আমরা যারা ক্লাস নিব, আমাদের ক্লাসের পাশাপাশি, হ্যাঁ, লেকচারের পাশাপাশি যে কোনো বাংলা ভাষার একটা জিকে বই পড়বেন। বাংলা ভাষার একটা জিকে বই পড়বেন। বাজারে যে কোনো একটা বই আপনি পড়তে পারেন, বাংলা ভাষার হতে হবে এবং আলোচিত, একদম ধরেন 10 বছর 20 বছর আগে ধরে সে মার্কেটে অবস্থান ধরে রেখেছে, এই টাইপের বই পড়বেন। যেমন MP3 বইটা ভাষাও সহজ এবং অনেক পুরনো বই, মানে ভুল নাই। হ্যাঁ, অন্যান্য রাইটারদের বই কিছু ভুল থাকে, এদের বইতে ভুল থাকে না। তো যারা শুধু ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, মানে বিসিএস বাদে অন্যান্য প্রিপারেশন নিচ্ছেন, তারা MP3 পড়বেন, তাতে কোনো সমস্যা নাই। যারা ব্যাংক পাশাপাশি অন্যান্য সেক্টর পড়ছেন বিসিএস বাদে, তাদের জন্য MP3 বেস্ট আমি মনে করি। অন্যান্য চাইলে আপনারা যে কোনো রাইটার পড়তে পারেন, কিন্তু আমি অন্যান্য রাইটারদের নাম বলবো না, এটা এরকম লাইভে এসে বলা ঠিক হবে না। কিন্তু MP3টা ব্যাপারটা এমন তো হচ্ছে, ওরা হচ্ছে মানে আমার অন্যান্য রাইটাররা যেভাবে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে সেল করেন কিংবা একটা প্রচারণা চালান, MP3টা করে না, যেখানে আমি MP3 নামটা বললাম। নর্মালি লাইভে এসে রাইটার কিংবা বইয়ের নামটা বলা ঠিক না। তারপর আপনার চাইলে পড়তে পারেন। এছাড়া আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা কিনতে পারেন, বাংলা ভাষার মোটামুটি ভালো লিখে এরকম হলেই হলো। ওকে, এই ছিল আমাদের আলোচনা। যারা জুমে আছেন, আপনারা চাইলে দু একটা প্রশ্ন করতে পারেন কোনো বিষয় যদি জানার থাকে, অন্যথায় আজকে আমরা এখানে শেষ করে দিব। হ্যাঁ সুধা, ধন্যবাদ। MP3 খুবই ভালো বই, ওটা পড়লে আমি মনে করি অন্য কিছু লাগে না, কারণ ভুল থাকে না। যেই বই আমার কাছে মনে হয় সেই বই সবচেয়ে ভালো। যারা জমে আছেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একজন প্রশ্ন করেছেন বেসিক ভিউটা কেমন স্যার? BCS পড়লে বেসিক ভিউ পড়বেন, অন্যথায় পড়ার দরকার নেই। যদি BCS প্রিপারেশন নেন, তাহলে আপনার BCS এ কমন পড়বে বেসিক ভিউ থেকে। ব্যাংকের জন্য এত কিছু পড়ার আপনার দরকার নেই। তাহলে কি আজকে শেষ করব বলেন? যারা যুক্ত ছিলেন আবারও ধন্যবাদ দিয়ে তাহলে আজকে এখানে রাখছি। দেখা হবে আপনাদের সাথে ভবিষ্যতে আবার কোনো এক মুহূর্তে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।